হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যারা 2023 সালে ক্লাস 9-এ পড়ছো তাদের জন্য রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে পেজ নাম্বার 385 থার্ড সামেট ইভ্যালুয়েশনে পেজ নাম্বার 385 সিনট্যাক্স এন্ড গ্রামার পুরোটাই আজকে এই ভিডিওতে আলোচনা করবো। তাই ভিডিওটা কিন্তু পুরোটা দেখো এবং তোমরা যারা এখন অব্দি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও। আর যারা জয়েন বাটনটা এনাবেল হয়ে আমার চ্যানেলের সাথে যুক্ত হতে চাইছো অবশ্যই করে কিন্তু জয়েন বাটনটা এনাবেল করে নিও। তো এখানে বলেছে রিডিং কম্প্রিহেনশন সিন একের দাগে বলেছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা পড়তে হবে এবং যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এখানে যে প্যাসেজটা রয়েছে এটা রয়েছে তোমাদের যে টেক্সটটা রয়েছে এই শিপরেক সেইলার সেখান থেকে নেওয়া হয়েছে। বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। তো চলে আসো একের দাগের এতে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে বা এখানে টিক মারতে হবে। আমি এখানে টিকি মেরেছি, তোমরা যখন খাতায় লিখবে সম্পূর্ণ বাক্যে কিন্তু উত্তরটা লিখবে। তো প্রথমটা রয়েছে রবিনসন ক্রুজো রিচ দ্য আইল্যান্ড দ্যাট ওয়াজ ডিসমাল। একটা দ্বীপে পৌঁছেছিল রবিনসন ক্রুজো, সেটা কি ছিল? নির্জন ছিল, একদম হতাশার একটা দ্বীপে পৌঁছেছিল কারণ ওই দ্বীপে কেউ ছিল না। ওয়েন রবিনসন ক্রুজো রিচড দ্য আইল্যান্ড দ্য ওয়েদার ওয়াজ স্টর্মি। যখন রবিনসন ক্রুজো দ্বীপটিতে পৌঁছেছিল তখন আবহাওয়া কীরকম ছিল? ঝোড়ো আবহাওয়া ছিল, ঝড় চলছিল তখন। দ্য রেইন কন্টিনিউড থ্রু দ্য নেক্সট ডে। বৃষ্টি পরের দিনও চলতে থাকলো। দ্য আইল্যান্ড ওয়াজ ব্যারেন। দ্বীপটা কীরকম ছিল? ব্যারেন অর্থাৎ অনুর্বর বা নির্জন। Cruiser resolved to pitch his tent before the hollow place on the rocky wall of the hill. পর্বতের সামনের যে পাথরের দেওয়ালটা ঠিক তার সামনে, মানে পাথরের যে দেওয়াল রয়েছে ঠিক তার সামনে সবুজ জমিতে কিন্তু বা ফাঁকা জায়গাটা, এখানে হলো প্লেস লেখা হয়েছে, ফাঁকা জায়গাটা ক্রুজো তার টেন্টটা অর্থাৎ তাঁবুটা খাটানোর সিদ্ধান্ত নিয়েছিল। বিয়ে তাকে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে। প্রথমটা রয়েছে ক্রুজো সোয়াম টু রেস্কিউ অ্যান্ড সিকিউর ফর হিজ সার্ভাইভাল সাম ফুড অ্যান্ড আদার প্রভিশনস। ক্রুজো কী করেছিল? সাঁতরে ওই জাহাজের ধ্বংসাবশেষের কাছে গিয়েছিল। কেন গেছিল? যাতে করে সে নিজের জন্য কিছু খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে নিয়ে আসতে পারে। তারপর এটা বলেছে ক্রুজো সার্চড লং ফর এ প্লেস অফ সেফ হ্যাবিটেশন। ক্রুজো অনেকক্ষণ ধরে একটা সুরক্ষিত বাসস্থানের জন্য সুরক্ষিত জায়গা খুঁজছিল তার বাসস্থানের জন্য। ক্রুজো ওয়াজ কনভিন্স টু স্পেন্ড দ্য রেস্ট অফ দ্য লাইফ ইন দ্য আইল্যান্ড বিকজ ক্রুজো নিজেকে রাজি করিয়ে নিয়েছিল যে ওই দ্বীপটিতে ওকে সারা জীবন কাটাতে হবে। বিকজ হি ওয়াজ সাম 100 লিগস আউট অফ দ্য অর্ডিনারি কোর্স অফ ট্রেড অফ ম্যানকাইন্ড। কারণ সে মনুষ্য জগতের থেকে কয়েকশো মাইল কিন্তু দূরে ছিল। এরপর চলে আসো সিএ তাকে বলেছে ফিলিং দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে ছকটা পূরণ করতে হবে। একদিকে রয়েছে কজ আর একদিকে রয়েছে এফেক্ট অর্থাৎ কারণ এবং ফলাফল। ক্রুজো ফিয়ার দ্যাট হি উড বি ডিভোর্ড বাই দ্য ওয়াইল্ড বিস্ট। ক্রুজো ভয় পেয়েছিল যে তাকে বন্য পশুরা খেয়ে ফেলবে। তার এফেক্ট কী হয়েছিল? হি স্লেপ্ট ইন এ ট্রি, তার জন্য সে একটা গাছের উপর ঘুমিয়েছিল। তারপর এটা হি স্লিপড ইন এ ট্রি অ্যাট নাইট, রাত্রিবেলা, এটাও ইনক্লুড করে দিও। তারপর এটা বলেছে ক্রুজো ফেল্ট মিজারেবল। ক্রুজো নিজেকে হতভাগ্য মনে করেছিল বা দুর্দশাগ্রস্ত মনে করেছিল। কেন? হি ওয়াজ শিপরেকড ডিউরিং এ ভায়োলেন্ট স্টর্ম। কারণ তার জাহাজডুবি হয়েছিল একটা খুবই প্রচণ্ড ঝড়ের সম্মুখীন হয়ে। দুই তাকে এখানে বলেছে রিড দ্য এক্সট্রাক্ট অফ দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য গিভেন কোশ্চেন্স। তো এখানে যে পোয়েমটা রয়েছে সেটা পড়তে হবে এবং যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো এটা নেওয়া হয়েছে পোয়েমটা হান্টিং স্টিক থেকে। এর বেঙ্গলি মিনিং বা বেঙ্গলি অ্যানালিসিসের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। দুই তাকের এতে বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। প্রথমটা রয়েছে দ্য বডি অফ দ্য স্নেক ইজ ফুল অফ স্কেলস। সাপের শরীরটা কীরকম দেখতে হয়? সাপের শরীরে কি থাকে? আঁশ থাকে, তাহলে স্কেলস হবে। তারপর এটা ইন দ্য পোয়েম দ্য অটম সিজন জাস্ট বিগ্যান। এই কবিতাতে অটম কিন্তু সবে শুরু হয়েছে। তারপর এটা বিয়ে তাকে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচে প্রশ্নগুলোর উত্তর দিতে। প্রথমটা বলেছে ওয়েন ডিড দ্য পোয়েট সি দ্য স্নেক। কখন কবি সাপটা দেখতে পেয়েছিল? হোয়াট ওয়াজ শি ডুইং দেন। সে তখন কি করছিল? তাহলে কখন দেখতে পেরেছিল? দ্য পোয়েট স দ্য স্নেক আন্ডার দ্য অটমস জেন্টলেস্ট স্কাই। শি ওয়াজ মুভিং ইন দ্য গার্ডেন দেন। তাহলে শরতের শান্ত আকাশের নিচে কবি সাপটাকে দেখতে পেয়েছিল। আর তিনি কি করছিলেন? তিনি তখন বাগানে চলাফেরা করছিলেন। তারপরে হাউ ডিড দ্য স্নেক অ্যাপিয়ার ইন দ্য সান। সূর্যের মধ্যে বা রোদ্দুরের মধ্যে সাপটাকে কেমন দেখাচ্ছিল? দ্য স্নেকস কার্ভস অফ ডায়মন্ড স্কেল গ্লেসড ইন দ্য সান। সূর্যের আলো পড়ে তার ওই যে হীরের মতো আঁশ, সেই আঁশে চকচক করছিল।
হুইচ ওয়ার্ড অফ দ্য পোয়েম ডেসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য স্নেক, তাহলে এখানে কি হবে, দ্য পোয়েম and the poem describes the, এখানে বলেছে which words of the poem describes the characteristics of the snake, তাহলে কি লিখবে এখানে, কিন্তু এই ওয়ার্ডগুলো এগুলো লিখলে কিন্তু চলবে না, এগুলো একটাও কিন্তু লেখা যাবে না, তাহলে কি করবে গ্রেট ব্ল্যাক। আর এখানে কিন্তু সাপের যে চরিত্র এখানে পোয়েম থেকে নিতে হবে, তাহলে কোনটা কোনটা লিখবে বলে দিচ্ছি। তাহলে কি কি লিখবে, প্রথম লিখবে গ্রেট ব্ল্যাক, ঠিক আছে, তারপরে লিখবে হেড ডাউন, টাং ফ্লিকারিং, এইগুলো লিখবে। টাং ফ্লিকারিং এইগুলো হচ্ছে সাপের চরিত্র হিসাবে, তাহলে এখানে লিখবে গ্রেট ব্ল্যাক, হেড ডাউন অ্যান্ড টাং ফ্লিকারিং। তারপরে লিখবে আর দ্য ওয়ার্ডস, কোশ্চেন থেকে লিখবে এই যে আর দ্য ওয়ার্ডস ইন দ্য পোয়েম উইচ ডেসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য স্নেক, ঠিক আছে, এরকমভাবে লিখে দেবে। তারপরে চলে আসো আনসিন প্যাসেজে, সি এর আগে যেটা রয়েছে, এখানে বলেছে রিড দ্য পোয়েম, রিড দ্য পোয়েম না, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। তো এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে মাদার নেচারের সম্বন্ধে, মাদার নেচার প্রকৃতি মা আমাদের কী কী দিয়েছে, জলের সম্বন্ধে, জলকে আমরা কীভাবে দূষিত করছি, কীভাবে একে আমরা বাঁচাতে পারি, সেটাই কিন্তু এখানে প্যাসেজটা রয়েছে। তো অবশ্যই করে পড়বে, যে ওয়ার্ডের মানে জানবে সেটার জন্য ডিকশনারি চেক করবে। তো চলে আসো তিনে দাগের, এতে বলেছে টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, এখানে যেটা সঠিক অপশন হবে সেটা টিক মারতে বলেছে। প্রথমটা বলেছে দ্য ডিমান্ড ফর ওয়াটার ইজ ইনক্রিজিং বাট দ্য সাপ্লাই অফ ওয়াটার ইজ ইনঅ্যাডিকুয়েট, মানে জলের যে দাবি সেটা বেড়ে যাচ্ছে, কিন্তু জলের যে সাপ্লাই বা যোগান সেটা কিন্তু অপর্যাপ্ত রয়েছে। তারপর এটা পিপল হ্যাভ বিন রিসর্টিং টু পাম্পিং আউট গ্রাউন্ড ওয়াটার ডিউ টু ল্যাক অফ ওয়াটার ইন দ্য রিভার্স, লোকেরা কি করছে মাটির তলা থেকে জল তুলে নিয়ে আসছে, কেন, কারণ নদীতে জল নেই, নদীতে জল শুকিয়ে যাচ্ছে, ল্যাক অফ ওয়াটার ইন দ্য রিভার। তারপর রয়েছে দ্য গ্রাউন্ড ওয়াটার লেভেল হ্যাজ ড্রপড, মাটির নিচে যে জলের স্তর ছিল সেটা কিন্তু কমে এসছে। গ্রাউন্ড ওয়াটার ইজ কন্টামিনেটেড বাই হার্মফুল ফার্টিলাইজার্স, এবং মাটির নিচের যে জল সেটাও কিন্তু দূষিত হচ্ছে, যে জমিতে ক্ষতিকারক যে কীটনাশকগুলো ব্যবহার করা হচ্ছে, সারগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলোর জন্য। তারপরে ইট ইজ হাই টাইম উই রিয়েলাইজ দ্যাট ওয়াটার রিসোর্সেস আর ইমপারমানেন্ট, এটাই হলো সেরা সময়, যে সময় আমাদেরকে ভাবতে হবে যে জলের উৎসগুলো কিন্তু ইমপারমানেন্ট, অস্থায়ী, সেটা কিন্তু চিরস্থায়ী নয়, সূর্যের মতো চিরস্থায়ী নয়। ইচ ওয়ান অফ আস মাস্ট অ্যাভয়েড ইউজ অফ প্লাস্টিক, আমাদের প্রত্যেকে কী করতে হবে, প্লাস্টিক ব্যবহার এড়িয়ে চলতে হবে। বিয়ে থেকে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথমটা রয়েছে মাদার নেচার হ্যাজ বিন ভেরি জেনারেস টু আস বাই গিভিং আস সো মেনি সোর্সেস অফ ওয়াটার, প্রকৃতি মা আমাদের প্রতি এতটাই উদার যে তিনি আমাদের জলের এত উৎস দিয়েছেন। ইন মেনি প্লেসেস গ্রাউন্ড ওয়াটার ইজ নট ফিট ফর ড্রিঙ্কিং, অনেক জায়গায় এরকম রয়েছে যেখানে মাটির নিচের জল পানির উপযোগী নয়। উই হ্যাভ টু ফোকাস অন ওয়াটার কনজারভেশন অ্যান্ড স্টপ পলিউটিং আওয়ার ওয়াটার রিসোর্সেস, আমাদের কী করতে হবে, আমাদের লক্ষ্য হওয়া উচিত যে জলের যে উৎসগুলো সেগুলোকে সংগ্রহ করতে হবে এবং জলকে দূষিত করার থেকে বাঁচাতে হবে। নিউ জেনারেশনস হ্যাভ টু বি ট্রেন, নতুন জেনারেশনকে ট্রেন করতে হবে কিসের জন্য, টু অ্যাডপ্ট অ্যান ইকো ফ্রেন্ডলি ওয়ে অফ লাইফ, যাতে তারা পরিবেশ বান্ধব শক্তিগুলোকে গ্রহণ করে এবং নিজেদের জীবনযাপন করে। সি তাকে ট্রু ফলস রয়েছে, দেখো প্রথমটা রয়েছে অ্যাট প্রেজেন্ট ইট ইজ আননেসেসারি টু রিসাইকেল ওয়েস্ট প্রোডাক্টস, এটা ফলস হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইচ ওয়ান অফ আস অলসো নিড টু ডু আওয়ার বিট বাই অ্যাভয়েডিং ইউজ অফ প্লাস্টিক রিসাইক্লিং ওয়েস্ট ইউজ অফ প্লাস্টিক রিসাইক্লিং ওয়েস্ট প্রোডাক্টস। তারপর এটা ওয়াটার ইজ ভ্যালুয়েবল বিকজ ইট ইজ এ সোর্স অফ লাইফ, এটা ট্রু হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে এভরি ড্রপ অফ ওয়াটার ইজ সোর্স অফ লাইফ। তারপর এটা সুন ইট উইল বি ইজি ফর আস টু গেট ক্লিন পোর্টেবল ওয়াটার, এটা ফলস হবে, সুন উই অ্যাজ এ ফ্যামিলি সোসাইটি অ্যান্ড নেশন উইল বি স্ট্রাগলিং টু গেট এ ড্রপ অফ ক্লিন পোর্টেবল ওয়াটার। তারপর এটা দিয়ে তাকে বলেছে আনসার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে প্রথমটা হচ্ছে স্টেট টু ডিফারেন্ট সোর্সেস অফ ওয়াটার মেনশন ইন দ্য প্যাসেজ, তাহলে রেইন ওয়াটার আর রিভার, তাহলে রেইন ওয়াটার অ্যান্ড, এখানে অ্যান্ড লিখবে, অ্যান্ডটা আমি এরকমভাবে লিখছি, তোমরা অ্যান্ডটা বানান করে লিখবে, অ্যান্ড রিভার্স আর টু ডিফারেন্ট সোর্সেস অফ ওয়াটার। তারপর এটা হোয়াট শুড এভরি টাউন অ্যান্ড এভরি ভিলেজ ডু টু কিপ দ্য সারাউন্ডিংস ক্লিন, তাহলে কী হবে, এভরি টাউন অ্যান্ড এভরি ভিলেজ শুড হ্যাভ অ্যান ইকো ফ্রেন্ডলি গার্বেজ সর্টিং অ্যান্ড ডিসপোজাল সিস্টেম টু কিপ দ্য সারাউন্ডিংস ক্লিন, ঠিক আছে। তারপর এটা হোয়াট শুড এভরি স্কুল অ্যান্ড কলেজ ইনিশিয়েট, তাহলে কী হবে, এভরি স্কুল অ্যান্ড কলেজ শুড ইনিশিয়েট programs educating youngsters about the importance of our natural resources, especially water and air.
তারপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসো, বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে কি হবে? এ লং টাইম এগো মোস্ট অফ দ্য অ্যানিমালস অন আর্থ looked very different. At that time the rhinoceros were very proud of their look. এরপর চলে আসো ডুয়াস আরেকটারে 5 দাগে রয়েছে। দেখো প্রথমটা দ্য কন্ডাক্টর রিটার্ন দ্য ফেয়ার, এটাকে বলেছে ভয়েস চেঞ্জ করতে। দ্য ফেয়ার ওয়াজ রিটার্ন বাই দ্য কন্ডাক্টর। তারপরটা উইল ইউ হেল্প মি অর টু শিফট দ্য পিয়ানো সেইড দ্য আন্ট টু মি, এটাকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যেতে বলেছে। তাহলে মাই আন্ট আস্কস মি ইফ আই উড হেল্প হার টু শিফট দ্য পিয়ানো। তারপরে রয়েছে তিতির ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্লস ইন দ্য ক্লাস, এটাকে পজিটিভিটিতে নিয়ে যেতে বলেছে। তাহলে ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ তিতির। তারপরে শি সেইড সামথিং আই কুড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট, এটাকে নাউন ক্লজ বানাতে বলেছে। তাহলে আই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেইড। তারপরে ওয়াই আর ইউ ওয়েস্টিং টাইম ইন ইউজলেস অ্যাক্টিভিটিস, এটাকে বলেছে ইম্পারেটিভ বানাতে। তো এটা ইন্টারোগেটিভে রয়েছে। তাহলে তোমাকে বারণ করা উচিত যাতে তুমি অযথা উল্টোপাল্টা কাজ করে নিজের সময় নষ্ট করো না। তাহলে ডু নট ওয়েস্ট টাইম ইন ইউজলেস অ্যাক্টিভিটিস। ফ্রেজাল ভার্ব রয়েছে। দেখো সারেন্ডার থেকে হবে গেভ ইন, রিয়ার্ড আপ থেকে হবে ব্রট আপ, রিজেম্বলস থেকে হবে টেক্স আফটার। তারপরে রিডিং হবে গোয়িং থ্রু। তারপরে রয়েছে ভোকাবুলারি। দেখো পলিউটেড থেকে হবে কন্টামিনেটেড, দূষিত হওয়া। টু বিগিন অর টু টেক আপ হবে ইনিশিয়েট। তারপরে ফিট টু ড্রিঙ্ক মানে হচ্ছে পানির যোগ্য, তাহলে হবে পোর্টেবল। তো যারা এই ভিডিওটা দেখলে, যদি এই ভিডিওটা তোমাদের কাজে লেগে থাকে অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। যারা এখন অবধি আমার চ্যানেলের সাথে যুক্ত হওনি, জয়েন বাটনটা এনাবেল এক্ষুনি করে নাও। 59 রুপিসের মাধ্যমে কিন্তু তোমরা আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেতে পারবে। আর ক্লাস 9-এর কিছু টেক্সট থেকে এক্সট্রা প্রশ্ন কিন্তু খুব শীঘ্রই আপলোড করা হবে এবং সেটা শুধুমাত্র মেম্বার্সদের জন্যই হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টেল দেন বাই।